আসসালামু আলাইকুম। আজকে একটা জেন গল্প দিয়ে শুরু করব। জেন মানে জাপানিজ ধ্যান বা মেডিটেশন করার পদ্ধতি, আর জেন গুরু মানে যিনি এই ধ্যান শেখান। তো তার কিছু শিষ্য ছিল যারা সপ্তাহে মাসে আসতো তার বাড়িতে গুরুর সাথে ধ্যান করতে। যখন তারা মেডিটেশনে বসতো তখন জেন গুরুর বাড়ির একটা বেড়াল খুব ডিস্টার্ব করতো, মানে মিউমিউ করে ডাকতো, এর ওর কোলে লাফিয়ে পড়তো। শিষ্যদের ধ্যান তখন ভেঙে যেত। দেখে জেন গুরু করলেন কি, যেদিন তার বাড়িতে ধ্যানের আসর বসত সেই দিনগুলোতে উনি বেড়ালটাকে বেঁধে রাখতে শুরু করলেন। পশুপ্রেমিকরা আবার ভাবতে পারেন এটা আবার কেমন কথা, সাধকরা তো শুনেছি ভালো মানুষ হয়, বেড়াল বেঁধে রাখার মতো অমানবিক কাজ একজন সাধক কিভাবে করে। আসলে শাসন করা তারই সাজে সোহাগ করে, যে মমতা করে, ভালোবাসে, কল্যাণের জন্য সে শাসনও করতে পারে। এখন তো আমরা সন্তানদেরকে শাসন করি না, করতে পারি না, করতে চাইও না। তাতে কি হয়, সন্তান আরও বেয়ারা হয় এবং তার সত্যিকার যে কল্যাণ সেই কল্যাণটা আর হয় না। যা হোক, যে কথায় ছিলাম, এইভাবে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস নিয়মে হয়ে গেল যে জেন গুরুর বাড়িতে যখন ধ্যানের আসর হয় তখন বেড়ালটাকে বেঁধে রাখা হয়। এরপর জেন গুরু একদিন মারা গেলেন। তখন তার শিষ্যরা আসতো তার বাড়িতে, বেড়ালটাকে বেঁধে রাখত, ধ্যান ট্যান করে চলে যেত। যখন এই শিষ্যরাও মারা গেল তখন তাদের শিষ্যরা আসতে লাগলো, তারপর তাদের শিষ্যরা। এইভাবে কয়েক প্রজন্ম পর যেটা হলো, ওই বাড়িতে মানুষ ঠিকই আসতো সপ্তাহে মাসে, কিন্তু সেটা ধ্যান করার জন্য নয়, বেড়াল বেঁধে রাখার জন্য। অর্থাৎ অনুশীলনটা যদি ভেতর থেকে না হয়, চর্চার কোর ভ্যালুসটা যদি স্পষ্ট না থাকে, তাহলে একটা ভালো জিনিসও স্রেফ আচার সর্বস্ব বা অনুষ্ঠান সর্বস্ব হয়ে যেতে পারে। আমরা যারা কোয়ান্টামে আছি তারা অনেকেই 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর, 27 বছর আগে ধ্যান শিখেছি, কিন্তু আন্তরিক অনুশীলন করেছি কয়জন? অনেকেই করেছি, কিন্তু অনেকে আসলে বুঝিনি যে কি অমূল্য রত্ন আমার কাছে আছে। আমি একটা ঘটনা বলি, এটা আমার নিজের সাথে ঘটেছে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমি যে সময়ের কথা বলছি তখন মোবাইল, ইন্টারনেট এগুলো এত অ্যাভেলেবেল ছিল না। লাইব্রেরি, বই এগুলোই ছিল আমাদের একমাত্র জ্ঞানের উৎস। আর লাইব্রেরি তো সেই 10 বছরের পুরনো বই দিয়ে ঠাসা। একদিন আমাদের এক স্যার এমন একটা অ্যাসাইনমেন্ট দিলেন যার জন্যে ভালো লেটেস্ট কিছু বই কনসাল্ট করতে হবে। ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে এই বিষয়ক যেসব বই আছে সেগুলো সব আমার জানা। এই বিষয়ে ওইসব বইয়ে নতুন কিছু নেই। কি করা যায়? মেডিটেশনে বসলাম। খুব যে প্ল্যান করে বসেছি তাও না, জাস্ট দিনের মেডিটেশন। হঠাৎ আমার চোখের সামনে কিছু বইয়ের টেক্সট ভেসে উঠল, কিছু প্যারাগ্রাফ। আমার মনে হলো এই তো সেই কন্টেন্ট। এরপর মেডিটেশন শেষ করলাম। হঠাৎ আমার আব্বা বললেন, আমি তো একটু বিআইবিএম এর দিকে যাব, তুমি ইউনিভার্সিটিতে যাবে কখন? বিআইবিএম হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট। আমি বললাম, তাহলে আমি আপনার সাথেই বের হব, আপনার বিআইবিএম এর কাজ শেষ করে আমাকে ক্যাম্পাসে নামিয়ে দেন। বের হলাম আব্বার সাথে। তিনি যখন তার কাজ সারছেন আমি ঢুকে পড়লাম ওদের লাইব্রেরিতে। খুবই রিচ এবং রেলেভেন্ট একটা লাইব্রেরি। এবং প্রথম বইয়ের পর দ্বিতীয় যে বইটাতে আমি হাত দিলাম সেটাতেই ছিল আমার অ্যাসাইনমেন্টের প্রয়োজনীয় সব উপকরণ। এখন আপনারা বলতে পারেন, এটা আর এমন কি, মেডিটেশনের এখানে কি প্রভাব? এটা তো মেডিটেশন না করলেও ঘটতে পারত। হ্যাঁ পারত, কিন্তু মেডিটেশন করেছি বলে এরকম ঘটনা ব্যাক টু ব্যাক ঘটেছে জীবনে এবং ঘটছে। প্রশ্ন হলো, মেডিটেশন কি করে? মেডিটেশন প্রকৃতির নেপথ্য স্পন্দনের সাথে আপনার অবচেতনকে কানেক্ট করে। বলবেন, প্রকৃতির নেপথ্য স্পন্দন কি? এটা বুঝি না। অবচেতন কি? এটাও বুঝি না। বোঝার দরকার নেই তো, তাতে আপনার উপকার পাওয়া বা কল্যাণ হওয়া তো আটকাবে না। ধরেন আপনি বাসায় সুইচ টিপে বাতি জ্বালান, ফ্যান চালান। এই বাতি ফ্যান চালানোর জন্যে আপনার কি বিদ্যুতের পুরো সিস্টেম বোঝার দরকার আছে? দরকার নাই। আপনি জাস্ট সুইচটা টিপতে পারলেই হলো। এবার আসেন দেখি পৃথিবীর কিছু বিখ্যাত মানুষ যারা মেডিটেশন করতেন। অপ্রা উইনফ্রে, চেনেন না ওনাকে? একজন সেলিব্রিটি উপস্থাপক উনি। মানে সেলিব্রিটিদের সাক্ষাৎকার নেন তিনি, এবং তার কাছে যে সেলিব্রিটি সাক্ষাৎকার দিতে পারেন তিনি যাতে উঠে যান। অপ্রা উইনফ্রে কিন্তু খুব সাধারণ অবস্থা থেকে উঠে এসেছিলেন, এখন একজন মার্কিন বিলিয়নিয়ার। তার সাকসেস সিক্রেট কি জানেন? মন ছবি, ভিজুয়ালাইজেশন। তার একটা ভিশন বোর্ড আছে যেখানে তিনি তার চাওয়াগুলোকে লিখে রাখেন। একবার হলো ভিশন বোর্ডে একটা বাড়ির ছবি তিনি তুলেছেন, মানে বাড়িটা তার পছন্দ,
কয়েক বছর পর একটা বাড়ি তিনি কেনেন এবং অবাক ব্যাপার ছিল বাড়িটা হুবহু তার ওই ভিশন বোর্ডের বাড়ি। তার একটা বিখ্যাত উক্তি হলো, ইউ বিকাম হোয়াট ইউ বিলিভ, নট হোয়াট ইউ ওয়ান্ট। এবার বলেন, ইনি কে? বিখ্যাত অভিনেতা জিম ক্যারি। কিন্তু হলিউডে তার খ্যাতি পাওয়ারও বহু আগে নিজেকে একটা চেক লিখেছিলেন তিনি। কিসের জন্যে জানেন? অভিনয়ের জন্যে। কত টাকা জানেন? $10 মিলিয়ন। মানে ভাবটা এই, যে কোনো একটা চরিত্রে অভিনয়ের জন্য এই পারিশ্রমিক তাকে দিচ্ছে মুভির প্রযোজকরা। এবং জিম ক্যারি এটাতে তারিখ দিলেন সে সময় থেকে 5 বছর পরের। মজার ব্যাপার হলো 5 বছর লাগলো না, তার আগেই তিনি তার বিখ্যাত ছবি ডাম্ব অ্যান্ড ডাম্বারে অভিনয়ের জন্য অফার পেলেন এবং এটা থেকে তার উপার্জন $10 মিলিয়ন ছিল। ভাবতে পারলেই হয়। এই যে খেলার জগতেও আপনি বহু সফল খেলোয়াড়কে পাবেন যারা মেডিটেশন করেন। ক্রিশ্চিয়ানো রোনালদো, তিনি মেডিটেশন করেন। খেলাতে মনের শক্তির ভূমিকা নিয়ে তার যে কথা, মেইনটেইনিং কম্পোজার অ্যান্ড ফোকাস ইজ জাস্ট অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ফিজিক্যাল ফিটনেস, এটাই তো বলে দেয় মেডিটেশন নিয়ে তিনি কী ভাবেন। নোভাক জোকোভিক পৃথিবীর সবচেয়ে সেরা টেনিস খেলোয়াড়, 24 বছর গ্র্যান্ড স্লাম জিতেছেন, যা আর কেউ করেনি। এমনকি আরও করতে পারতেন। কোভিডের সময় টিকা আছে না নেই এসব নিয়ে কিছু জটিলতা হয়েছিল তার। অস্ট্রেলিয়া এবং আরও কোন কোন দেশে যেন ভিসা পান নাই, সেজন্য 24 বার। তো নোভাক জোকোভিক প্রকাশ্যেই বলেছেন, I spend a lot of time focusing on my breathing and visualizing the things that I want to achieve and the way I want to feel. নোভাক জোকোভিকের মতো এত সফল একজন খেলোয়াড়, ব্যস্ত একজন খেলোয়াড়, লট অফ টাইম স্পেন্ড করছেন মেডিটেশনের পেছনে। সেটা নিশ্চয়ই এমনি না। আসলে খেলার প্রথম সারির সবাই নিপুণ, কিন্তু চ্যাম্পিয়ন হন তিনি যিনি সঠিকভাবে মাইন্ড সেট করতে পারেন। আর নিয়মিত দুবেলা মেডিটেশন এই মাইন্ডকেই সঠিকভাবে সেট করে। এবার চলেন আমরা একটু দেখি, এই যে কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স আজকে 30 বছর ধরে চলছে, এই কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্সে অংশগ্রহণকারীরা আমরা মেডিটেশনকে কোন কোন কাজে লাগাতে পারি। তার আগে ছুরি কাঁচি নিয়ে একটু জ্ঞান নিয়ে আসি। আপনারা সুইস নাইফের নাম শুনেছেন না? সুইস নাইফ মানে সুইস আর্মি নাইফ। আমাদের দেশে অনেকে এটা ম্যাকগাইভার নাইফও বলে। তো সুইস নাইফ নামটা আসলে দিয়েছিল আমেরিকান সৈন্যরা, কারণ এটা জার্মান নাম শৈজা অফিসিয়াস মেজা, এটাকে ওরা উচ্চারণ করতে পারতো না। তো সুইস নাইফ কি? 1891 সালে সুইস আর্মি মানে সুইজারল্যান্ডের সেনাবাহিনীকে এক ধরনের ছুরি দেয়া হয়, যা দিয়ে তারা একসাথে কয়েক ধরনের কাজ করতে পারতো। ব্লেড হিসেবে কাজ করতে পারতো, ক্যান ওপেনার হিসেবে কাজ করতো, স্ক্রু ড্রাইভার হিসেবে কাজ করতো, যেটা তাদের রাইফেল মেনটেন করার কাজে দিত, রিমার মানে ছিদ্র করার কাজে দিত। তো সে সময় দুটো কোম্পানি এই ছুরি প্রডিউস করতো, ভিক্টর নিক্স এবং ওয়েঙ্গার। মজার ব্যাপার হলো এরা একজন বলতো দ্য অরিজিনাল সুইস আর্মি নাইফ, আরেকজন বলতো দ্য জেনুইন সুইস আর্মি নাইফ। অরিজিনাল বলতো ভিক্টর নিক্স আর জেনুইন বলতো ওয়েঙ্গার। পরে অবশ্য ভিক্টর নিক্স ওয়েঙ্গারকে কিনে নেয়। তো যাই হোক, সুইস নাইফের বৈশিষ্ট্য কী? একসাথে অনেকগুলো কাজ করা। আজকের দিনের একটা সুইস নাইফ দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন জানেন? সিজার্স মানে কাঁচি, কর্ক স্ক্রু মানে ছিপি খোলা, নেইল ফাইল মানে নখ ফাইল করা, টুইজার্স মানে ছোট চুল বা ভ্রু প্লাক করা, টুথপিক মানে দাঁত খিলাল, এছাড়াও আছে স ব্লেড, ডিজিটাল ক্লক, ফ্ল্যাশ লাইট, ইউএসবি ড্রাইভ ইত্যাদি। এবং এই বহু ব্যবহারযোগ্য হওয়ায় আজকে এই 100-150 বছর পরেও কিন্তু এই অস্ত্র নাই হয়ে যায়নি, বরং দিনকে দিন এর স্বীকৃতি, গ্রহণযোগ্যতা বাড়ছে। নাসা তার যে নভোচারীদের মহাকাশে পাঠাচ্ছে তাদের এসেনশিয়াল টুল হলো এই সুইস নাইফ। এভারেস্টে আরোহণ করে যে পর্বতারোহীরা, তাদের ব্যাগে এটা থাকে। আর মুভি, মিউজিক ভিডিও বা উপন্যাসে তো বলাই বাহুল্য। এখন আপনারা বলবেন যে সুইস নাইফের কথা কেন বললাম, এটা একটু পরে বলছি। তার আগে আসেন দেখি মেডিটেশনের এই যে বহুমুখী ব্যবহার, যেটা আমরা বলছিলাম যে কোয়ান্টাম মেথড কোর্স সম্পন্ন করেছেন যারা, তারা পেয়েছেন সহজে পড়া মনে রাখার জন্যে। সকালে মেডিটেশন করুন, মনের বাড়িতে চলে যান, তারপর যে বইগুলো আজ পড়বেন সেগুলো দেখুন। ধরুন আজকে আপনি ফিজিক্স পড়বেন, যে চ্যাপ্টারটা পড়বেন মেডিটেটিভ লেভেলে সেটার পাতাগুলো ওপর থেকে নিচ পর্যন্ত দেখে যান 3, 4, 5 বার। পুরো পাতাটা পড়ে ফেলুন খুব দ্রুত এক নজরে।
অনুভব করুন যে যা দেখছেন তা বুঝতে পারছেন। যখন বাস্তবে পড়বেন তখন দ্রুত পড়তে পারবেন এবং সমস্ত জিনিস আপনার মনে চলে আসবে। তো যখন পড়তে বসবেন আবার মেডিটেশন করেন, মনের বাড়িতে চলে যান, কোয়ান্টা ভঙ্গি করেন। আর এই মনের বাড়ি, কোয়ান্টা ভঙ্গি এগুলো কি, এগুলো যারা বুঝতে পারছেন না তারা এই বইটা পড়তে পারেন। সকালের মেডিটেশনে পড়ার স্মৃতি স্মরণ করুন, মনে মনে বলুন আমি এখন ফিজিক্স বইয়ের এই অধ্যায় পড়ব এবং রিভাইজ করব। খুব দ্রুত আমি বুঝতে পারবো, পড়তে পারবো, মনে রাখতে পারবো এবং যা প্রয়োজন যখন প্রয়োজন লিখতে ও বলতে পারবো। তারপর বাস্তবে চোখ মেলে বাম হাতে কোয়ান্টা ভঙ্গি করে রাখুন, দেখবেন পড়া কত সহজে আয়ত্ত করতে পারছেন। পরীক্ষায় ভালো লেখার জন্যে পরীক্ষা শুরুর 5 মিনিট আগে মেডিটেশন করুন, মনের বাড়িতে চলে যান, স্রষ্টাকে অনুভব করুন, তার কাছে দোয়া চান। এই পরীক্ষা দিতে হলে সবচেয়ে ভালোভাবে যেভাবে লিখতে হতো বা লেখা যেত আপনি সেভাবেই লিখতে পারছেন বা লিখতে চাইছেন। আপনি দেখবেন যে চমৎকারভাবে লিখতে পারছেন, ভেতর থেকে লেখায় ফ্লো চলে এসছে। চাকরির ইন্টারভিউতে ভালো করার জন্যে ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন সেই বসদের আপনার মনের বাড়ির কমান্ড সেন্টারে নিয়ে আসুন, তাদের সাথে কমান্ড সেন্টারে ইন্টারভিউ দিন। দেখুন তারা কি কি প্রশ্ন জিজ্ঞেস করছে, আপনি গুছিয়ে তার উত্তর দিচ্ছেন। 15 দিন এভাবে রিহার্সেল দিন। তবে খেয়াল রাখবেন যেন একজন ইন্টারভিউয়ার এক এক সময় এক এক প্রশ্ন না করে। বাস্তবে দেখা যাবে যে স্যার এদিক সেদিক হয়ে গেছে কিন্তু প্রশ্ন একই, কারণ মেডিটেশনে আপনি মেন্টাল মেসেজিং করেছেন। বিজনেস প্রপোজালের ক্ষেত্রে কাউকে বিজনেস প্রপোজাল দিতে যাবেন, সকালে উঠে মেডিটেশনে বসুন। যাকে প্রস্তাবটা দেবেন নিজের ভেতরে ডুবে গিয়ে তার চেহারা ভিজুয়ালাইজ করুন। দেখুন আপনি তার কাছে গেছেন, তিনি আন্তরিকভাবে আপনাকে স্বাগত জানাচ্ছেন, হাসি মুখে আপনার কথা শুনছেন, আপনার প্রস্তাব গ্রহণ করছেন এবং আপনাকে কন্ট্রাক্ট দিচ্ছেন বা পেমেন্ট করছেন। অর্থাৎ বাস্তবে আপনি যা করবেন সকালের মেডিটেশনে এটার একটা রিহার্সেল দেবেন, দেখবেন সুন্দর বিজনেস ডিল হয়ে যাবে। ব্যবসায় উন্নতির জন্যে মেডিটেশনে অবলোকন এবং অনুভব করুন যে আপনার দোকানে প্রচুর কাস্টমারের ভিড়। আপনি যে মালামাল আনছেন দ্রুত তা বিক্রি হয়ে যাচ্ছে, আপনি প্রচুর উপার্জন করছেন এবং আপনি টাকা গুনছেন। নিয়মিত এই মন ছবির সাথে সাথে খেয়াল রাখবেন যা বিক্রি করবেন সেই জিনিসটা যেন ভালো হয়। চর্মরোগ নিরাময়, স্কিনের যত রোগ আছে তার একটা বড় অংশই সাইকোসোমাটিক। আপনার চর্মরোগ আছে মানে হলো আপনার ভেতরে অস্থিরতা আছে, কষ্ট আছে। এই অস্থিরতা, দুঃখ, কষ্ট ঝেড়ে ফেললে আপনার সমস্যা দূর হয়ে যাবে। এজন্য মেডিটেশনে ধ্যানের স্তরে গিয়ে আপনার সকল কষ্ট বা সমস্যার কথা লিখুন, লিখে কাগজগুলো পানিতে ফেলে দেন। স্কিন ডিজিজ থেকে ফোড়া বা পাঁচড়া হয়ে গেছে, মেডিটেশনে নিরাময় কক্ষে যান, ওখানে নিরাময়ের মন ছবি করুন। দেখুন ফোড়া বা পাঁচড়ায় ছোট ছোট পোকা, ছোট ছোট পাখি এসে পোকাগুলোকে ধরে খুব আনন্দের সাথে খেয়ে নিচ্ছেন। ফোড়া বা পাঁচড়ার আয়তন আস্তে আস্তে ছোট হয়ে আসছে। এভাবে নিয়মিত মন ছবি করুন, ইনশাল্লাহ ঘা পাঁচড়া থাকবে না। আরও কিছু রোগ নিরাময় মন ছবি করার টেকনিক জানতে এই পেজটি ভিজিট করুন। নিজের পাশাপাশি অন্যের রোগ নিরাময়েও আপনি মেডিটেশনকে কাজে লাগাতে পারেন। পুরো প্রক্রিয়া সম্পর্কে জানুন এই লিঙ্কে গিয়ে। দাম্পত্য সম্পর্ক উন্নয়নে স্বামী স্ত্রীর মন কষাকষি হয়েছে, কথা বন্ধ, বিটা লেভেলে কিছুতেই মন গলাতে পারছেন না। আসলে ঝগড়াঝাঁটিতে সমস্যা হয় চেইন ফ্ল্যাশব্যাক। ধরুন একটা ব্যাপার নিয়ে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া হলো, আপনি রেগে দুর্ব্যবহার করলেন, সাথে সাথে অপর পক্ষে শুরু হবে চেইন ফ্ল্যাশব্যাক। এর আগে কতবার আপনি রেগেছিলেন, কোথায় রেগেছিলেন, রেগে কি করেছিলেন, ব্রেইনে চেইন ফ্ল্যাশব্যাক হতে থাকবে সেসবের। যতক্ষণ পর্যন্ত এই ফ্ল্যাশব্যাক হওয়াটা বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপর পক্ষের মেজাজ ঠান্ডা হবে না। এই ফ্ল্যাশব্যাক বন্ধ করার জন্যে আপনাকে ফ্ল্যাশব্যাকের চ্যানেলটা বদলে দিতে হবে। এজন্যে নিয়ম মাফিক মনের বাড়ির কমান্ড সেন্টারে যান। স্বামী স্ত্রীর সাথে আপনার যে আনন্দের মুহূর্তগুলো ছিল তাকে সেই আনন্দের দৃশ্যগুলো মনে করিয়ে দিন। স্বামী স্ত্রী যতই রাগ করে থাকুক ওই আনন্দের ছবিগুলোই তখন রিফ্লেক্স হবে তার মনে। সে অনুভব করবে রাগারাগি বা দুর্ব্যবহার করেছিলাম শুধু এটাই সত্য না, আমাদের একসাথে অনেক সুন্দর স্মৃতিও আছে।
এভাবে যত গভীর থেকে ভাববেন তত তার ভেতরকার নেগেটিভ ফ্ল্যাশব্যাক রিফ্লেক্সড হয়ে যাবে নতুন পয়েন্ট দিয়ে। এরপর বাস্তবে শুধু তাকে অ্যাপ্রোচ করবেন, দেখবেন অপরপক্ষের মন গলে গেছে। সন্তানের সাথে সম্পর্ক উন্নয়নে আপনার সন্তান আপনার কথা শুনতে চায় না, তাকে কমান্ড সেন্টারে নিয়ে আসুন, মায়ের বাবার মমতা দিয়ে বোঝান। বিটা লেভেলে যে কথাগুলো তাকে শোনাতে চান দরদের সাথে সেগুলো তাকে বলুন। 1-2 দিনে হয়তো হবে না, কারণ সন্তান তো 1-2 দিনে বকে যায়নি, অতএব হাল ছেড়ে দেবেন না। ধৈর্য নিয়ে তাকে বোঝাতে থাকুন। যত ধৈর্য, আন্তরিকতার মমতা নিয়ে তাকে বোঝাবেন, দেখবেন ধীরে ধীরে সে আপনার কথা শুনতে শুরু করেছে। ভিসার ইন্টারভিউতে ভালো করার জন্যে খোঁজখবর নিন যে ভিসা কাউন্টারে কে থাকে। আসলে ভিসার ইন্টারভিউতে যে ভিসা অফিসার ইন্টারভিউ নেন উনি কিন্তু মূল বিষয়। বাকি কাগজপত্র তো আপনি ঠিকঠাক করছেনই, এখন শুধু ওই ভিসা অফিসারকে ইমপ্রেস করতে হবে। তো তাকে কমান্ড সেন্টারে নিয়ে আসুন, 2-3-4 দিন বসুন তাকে নিয়ে। কেন আপনাকে ভিসা দিতে হবে তা বুঝিয়ে বলুন। ভিসা না দিয়ে সে যাবে কোথায়? বিয়ের ব্যাপারে। বিয়ের বয়স হয়ে থাকলে মনছবি করুন। বিয়ের মনছবির ক্ষেত্রে সবসময় ভালো মানুষ খোঁজ করবেন, ভালো চেহারা, রং, ফর্সা, উচ্চতা এসব না। আর যারা বিয়ে করতে চান সময় মতো করবেন। তার মানে মেডিটেশন দিয়ে আপনি আপনার বহুবিধ সমস্যার সমাধান করতে পারেন আল্লাহর ইচ্ছায়, সুইস নাইফের মতো। একটা সুইস নাইফই যেমন যুদ্ধক্ষেত্রে একজন সৈনিককে, মহাকাশে একজন নভোচারীকে, সূর্য পর্বতশৃঙ্গে একজন পর্বতারোহীকে জীবন বাঁচানোর উপায় উদ্ভাবনে সহযোগিতা করতে পারে, মেডিটেশনও তেমনি। এখন আপনি কাজে লাগালেন না, নেইল ফাইলারটা দিয়ে কোনোদিন নেইল ফাইল করলেন না বা রিমার দিয়ে ছিদ্র করলেন না, সেটা আপনার সমস্যা, কিন্তু উপকরণ তো আপনার আছে। অনেকে প্রশ্ন করেন, অনেক ব্যস্ত, মেডিটেশন করার সময় পাই না, 2 বেলা মেডিটেশন কি করতেই হবে? হবে, আর তা আপনার ব্যস্ততার ফসল ঘরে তোলার জন্যেই। যেমন ধরুন, দিনে আমাদের 2 বেলা দাঁত মাজতে হয়। একদিন বাদ গেলেই দেখবেন দাঁতের মাড়িতে ময়লা জমে গেছে, আর কয়েকদিন ব্রাশ না করলে দুর্গন্ধি তো আপনার কাছেই ঘেঁষা যাবে না। আমাদের মনের অবস্থাও এমনি। রোজ 2 বেলা মেডিটেশন করলে মনে আবর্জনা অর্থাৎ নেতিবাচক ভাবনা জমে ভয়, উদ্বেগ, উৎকণ্ঠার রূপ নিতে পারে না। মাথা ঠান্ডা থাকে, ফোকাস ভালো হয়, ভালো ভাবা পরিণত হয় স্বভাবে। আর ভালো ভাবাটাও হচ্ছে ভালো থাকার মূল ভিত্তি। এজন্যই মেডিটেশন চর্চা করতে হবে দিনে 2 বার, 30 মিনিট করে করতে পারলে খুব ভালো, না হলে অন্তত 15-20 মিনিট করে হলেও করা উচিত। আসলে মেডিটেশন হচ্ছে মনোশক্তিকে ক্রমাগত নিজের এবং অন্যের কল্যাণে ব্যবহার করার প্রক্রিয়া। জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন মেডিটেশন প্রয়োগ করবেন তখন আপনি সব সময় প্রোঅ্যাক্টিভ থাকবেন, আপনার মাইন্ড ফোকাস থাকবে এবং বডি মাইন্ডের পুরো শক্তি একত্রিত হবে। সমস্ত অসম্ভব তখন হয়ে যাবে সম্ভব। মজার ব্যাপার হচ্ছে, মেডিটেশনের গুরুত্বকে অনুধাবন করে গণমানুষের অনুশীলনের সুযোগ করে দেয়া বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে কোয়ান্টাম যখন 3 দশক ধরে কাজ করছে, 2021 সাল থেকে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপন করছে, সেই গুরুত্বকে জাতিসংঘ অনুভব করল এই মাত্র 2024 সালে 29 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বসম্মতিক্রমে 21 ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে উদযাপন করার প্রস্তাব গ্রহণ করে। শেষ করছি মেডিটেশনের আরেকটা বিস্ময়কর ফলের কথা বলে। এর মধ্যে একটা পত্রিকা শিরোনাম করেছে, এখানেও সেরা কোয়ান্টাম। যুব জিমন্যাস্টিক্সে কোয়ান্টাম কসমো স্কুলের সাফল্য নিয়ে। বাংলাদেশে ঘরোয়া জিমন্যাস্টিক্সে 1 বছর ধরে একক আধিপত্য বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের। গত মার্চের প্রথম আন্তঃস্কুল প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে 2 বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছিল কোয়ান্টাম। এরপর স্বাধীনতা দিবসে মেয়েরা চ্যাম্পিয়ন, ছেলেরা রানার্স আপ। ডিসেম্বরে 5ম জাতীয় বয়সভিত্তিক প্রতিযোগিতায় 2 বিভাগেই চ্যাম্পিয়ন। গতকাল শেষ হওয়া 2 দিনের প্রথম জাতীয় অনূর্ধ্ব 18 জিমন্যাস্টিক্সেও এই 2 বিভাগে সেরা দলের নাম কোয়ান্টাম। ওদের এই সাফল্যের রহস্য সম্পর্কে জানতে চাওয়া হলে 2 বেলা মেডিটেশন, 2 বেলা অনুশীলনের কথা বলে ওরা। অনুশীলন অন্যরাও করছে, কিন্তু ডিফারেন্সটা মেক হবে যখন তার সাথে মেডিটেশন থাকবে। তো আপনার জীবনে যে সমস্যাই থাকুক, আপনার মেন্টাল টুলবক্স হতে পারে মেডিটেশন। কনসেন্ট্রেট করুন, লেভেল বাড়ান, ইনশাল্লাহ সব সম্ভব।